ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। পুরো বৈঠক জুড়েই ছিল বাংলাদেশকে নিয়ে ভারতের তথ্য সন্ত্রাস এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ মুখর ছিলেন রাজনৈতিক দলের নেতারা। কিন্তু সেই বৈঠকেও এসেছে নির্বাচন প্রসঙ্গ। সার্বভৌমত্বের প্রশ্ন যখন সামনে চলে এসেছে তখন নির্বাচনী রোডম্যাপ কতটা জরুরি আজকের পর্বে আলোচনা করব সেই প্রসঙ্গে। স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। শুরুতেই আমরা দেখে নিতে চাই আজকে সারাদিনে নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ থেকে কি কি বক্তব্য এসেছে। আজকে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেছেন নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ নিশ্চিত করার তাগিদ দিয়েছে তারা। আর একই সঙ্গে একই বৈঠক থেকে নির্বাচন কমিশনার আবুল ফওয়াজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বিএনপির প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকলেও কঠিন হবে নির্বাচন। আর আজকে যেটি বলছিলাম যে আজকে যে সর্বদলীয় বৈঠক ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠকে যিনি বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বলেছেন অতি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। দেশ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এই ছিল আজকের নির্বাচন নিয়ে রাজনৈতিক আলাপন। আজকে আমরা যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, যে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, সেই বৈঠকে নির্বাচনের প্রসঙ্গ এসেছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে প্রশ্ন, আপনি তো আজকে বৈঠকে ছিলেন। নির্বাচনের আলোচনা যদিও এই বৈঠকে ছিল না, নির্বাচনের কোনো এজেন্ডাই ছিল না, তারপরেও নির্বাচন নিয়ে দু একটি আলোচনা এসেছে। কি আলোচনা এসেছে? ধন্যবাদ। বাংলাদেশের একটা ক্রিটিক্যাল জাংচারে এসে আজকে সম্মানিত প্রধান উপদেষ্টা সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন এই রাজনৈতিক দলগুলোর সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাতের আয়োজনটা, সময়টা এবং বাস্তবতাটাকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এই মিটিংটাতে আমাদের সরকারের একজন উপদেষ্টা আদিলুর রহমান উনি শুরুতেই ব্রিফ করেছেন যে আজকের আলোচনাতে 3টা বিবেচ্য বিষয়কে সামনে রেখে যেন রাজনৈতিক দলগুলো কথা বলেন। তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে গত আগস্ট মাস থেকে যে একটা পারসিস্টেন্ট প্রপাগান্ডা চলছে, যে এখানে একটা জঙ্গিবাদী টেক ওভার হয়েছে, এখানে একটা ইসলামিক টেক ওভার হয়েছে, এই যে স্যাবোটাজ আক্রমণগুলো হচ্ছে, এটা নিয়ে যদি কেউ কিছু বলেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে মাইনরিটি পারসিকিউশন নিয়ে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতে এবং ভারতের বাইরে ভারত যেটা ইনফ্লুয়েন্স করে এমন বলয়গুলোতেও ব্যাপক প্রপাগান্ডা হচ্ছে। আর থার্ড হচ্ছে সম্প্রতি আপনার আগরতলায় গত কয়েকদিন আগে আমাদের যে সহকারী হাই কমিশনারের অফিস আছে সেটা ভাঙচুর হয়েছে এবং প্রিটি মাচ পুলিশের উপস্থিতিতে। তো সেই জায়গাগুলোতে আমরা দেখলাম যে আমি যতক্ষণ ছিলাম রাজনৈতিক দলগুলো বিভিন্ন পরামর্শ দিয়েছে, কিন্তু আমার সময়টাতে আমি দেখেছি যে কারেন্ট ক্রাইসিসকে অ্যাড্রেস করেছেন খুব কম রাজনৈতিক দল। যৌক্তিক সংস্কারের কথা বলে তাড়াতাড়ি নির্বাচন দেয়া, নির্বাচিত সরকার আসলে সমাধান হয়ে যাবে, এই ধরনের বেশ কিছু অযৌক্তিক এবং অবাস্তব কিছু পরামর্শ সেখানে এসছে। আর দু একটা ভালো পরামর্শ এসছে, তার ভিতরে হচ্ছে যে মাইনরিটিদের উপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খতিয়ে দেখা দরকার। ভারতের সাথে সম্পর্কটা কিভাবে হাইটেন যে টেনশন চলছে সেই টেনশনের থেকে কি জায়গায় একটা ভারসাম্য ওয়ার্কেবল রিলেশনশিপের জায়গায় নিয়ে আসা যায়। তারপরে হচ্ছে প্রচুর কাউন্টার প্রপাগান্ডা হচ্ছে ভারতে এবং বিভিন্ন দেশে ভারতের ইনফ্লুয়েন্সে হচ্ছে, সেগুলোকে কিভাবে আমরা পিআরের মাধ্যমে আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা অ্যাড্রেস করতে পারি, সেই বিষয়ে কিছু পরামর্শ এসছে। প্রধান উপদেষ্টা ওনার স্বাগত বক্তব্যে কিন্তু এটা বলেছেন যে আজকে আমাদের যে ফ্যাসিবাদ পরবর্তী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাটাকে অনেকে থামিয়ে দিতে চায়। এই 24-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি এবং তাদের যারা বিদেশি দোসর আছেন তারা একের পর এক স্যাবোটাজ করছেন, একের পর এক অরাজকতা তৈরি করছেন এবং সংখ্যালঘু নির্যাতনের নামে যে নাটক তৈরি হচ্ছে বাংলাদেশের ফিকশন, এই ফিকশনটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটার ব্যাপারে উনি রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন এবং সেই পরামর্শ রাজনৈতিক দলগুলো অনেকে দিয়েছে। প্রধান উপদেষ্টা আজকের তার ভাষণে নির্বাচন নিয়ে কোনো কথা বলেছেন কিনা সেই প্রশ্ন আপনার কাছে আমাদের থাকবে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল প্রধান উপদেষ্টা কি তার উদ্বোধনী বক্তব্যে নির্বাচনী কোনো প্রসঙ্গ তিনি এনেছেন কিনা?
না, বলেন নাই উনি অথবা আদিলুর রহমান যিনি আছেন উপদেষ্টা, যিনি প্রোগ্রামটা কন্ডাক্ট করেছেন, ওনারা বারবার বরং রাজনৈতিক নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে হুমকির মুখে পড়েছে এইটার বিষয়ে আপনারা স্পেসিফিকলি কথা বলেন। ওনারা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কথা বলবার চেষ্টা করেছে, ওনারা মাইক বন্ধ করে দেন নাই অথবা কাউকে বলতে বাধা দেন নাই, কিন্তু বারবার অনুরোধ করেছেন এই বিষয়টা নিয়ে কথা বলতে। প্রধান উপদেষ্টা অথবা আদিলুর রহমান যিনি আছেন শিল্প উপদেষ্টা, কেউই নির্বাচন নিয়ে কথা বলেন নাই অথবা ওনাদের ব্রিফিংস এটা ছিল না। আজকের একমাত্র বিষয় ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। এটি অযৌক্তিক এই কারণে, যখন রাষ্ট্র কোনো মিটিং ডাকে এবং সেই মিটিংয়ে একটা এজেন্ডা দিয়ে দেয়, সেই এজেন্ডাতে কথা বলাটাই ভদ্রতা, এটাই হচ্ছে আমাদের কার্টেসি। এর বাইরে যদি কথা থাকে, আমরা তো রেগুলার নির্বাচন নিয়ে কথা বলছি, প্রেসে কথা বলছি, টকশোতে কথা বলছি, রাজনৈতিক দলগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে কথা বলছে, কিন্তু আমাদের সীমান্ত যখন আক্রমণ হচ্ছে, আমাদের অ্যাম্বাসি অ্যাটাক হওয়া মানে কিন্তু ওই অ্যাম্বাসির স্পেসটা, প্রেমিসিসটা কিন্তু যে একটা বাংলাদেশের টুকরা, এই টুকরাটাকে পুলিশের সামনে যখন অ্যাটাক করা হয়েছে আমরা দেখেছি ইন্ডিয়ান পুলিশ কোনো অ্যাক্টিভ রোল প্লে করে নাই। মনে হচ্ছিল তারা আমাদের পতাকাটাকে নামানো, ভাঙচুর করা, অফিসের বিল্ডিংয়ে ঢিল ছোড়া, এগুলো সব করতে তারা অ্যালাউ করেছে এবং খুবই রিলাক্টেন্টলি এই জিনিসটা একটু আচ্ছা তোমরা সরে যাও এনাফ হয়েছে, এরকম এইভাবে তারা সরিয়ে দিয়েছে। এইরকম একটা বাস্তবতায় যখন আমাদের উপরে পারসিস্টেন্টলি মাইনরিটি পারসিকিউশন হচ্ছে, বাংলাদেশে এই মিথ্যাচারের প্রপাগান্ডা করছে, সারা দেশে বিদেশের অ্যাম্বাসিগুলোতে, মানবাধিকার সংগঠনগুলোতে মিথ্যা প্রতিবেদন করে বিভিন্ন এনজিও এবং হিন্দু কমিউনিটি অর্গানাইজেশনগুলো এগুলো দিচ্ছে, ঠিক সেই সময়টাতে নির্বাচন নিয়ে আলাপ তোলাটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমার দেশ দখল হয়ে যাচ্ছে, আমার দেশ বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আঁকড়ে ধরে আছি যে আমার হাঁড়ি পাতিলটা, এটা বন্যায় যখন ঘর ডুবে যাচ্ছে তখন আপনার অবস্থাটা এরকম যাচ্ছে, আমার হাঁড়িটা কোথায়, পাতিলটা কোথায়, সেটা নিয়ে আলাপ তোলবার মতো। অবশ্যই আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, অবশ্যই নির্বাচন নিয়ে আলাদা সংলাপ হতে পারে, কিন্তু সেটা সময় আজকে ছিল না বলে আমি মনে করি। আমিও প্রথমেই এই প্রসঙ্গটি টেনেছিলাম যে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন যখন চলে এসেছে তখন আসলে নির্বাচনের রোডম্যাপ কতটা জরুরি সেই প্রসঙ্গে আমরা আবারও ফিরবো। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। ফুয়াদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা ছিল যে যখন আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন চলে এসেছে তখন নির্বাচনের রোডম্যাপ আসলে কতটা জরুরি? দেখেন, ইংল্যান্ডে যখন 2005 সালে আপনার 4টা প্লেসে আন্ডারগ্রাউন্ড সহ বোম্বিং হয়, তখন আমরা দেখেছি যে ইংল্যান্ডের একটা ইমার্জেন্সি কমিটি আছে, যার নাম হলো কোবরা। ন্যাশনাল ইমার্জেন্সিতে এই কোবরা কমিটি কনভিন করে এবং এই কোবরা কমিটিতে বিরোধী পার্লামেন্টে গুরুত্বপূর্ণ সকল বিরোধী দলের নেতারা এটা সদস্য থাকেন এবং আমরা দেখেছি কিভাবে তখন প্রাইম মিনিস্টার এবং সকল রাজনৈতিক দলের নেতারা ডাউনিং স্ট্রিটে একসাথে মিটিং করে বেরিয়ে এসে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে কথা বলেছে এবং একই সাথে কথা বলেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করছে এই কাজের ব্যাপারে আমরা কনভিন্সড এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আজকের মিটিংটা একটা সিকিউরিটি টেন্স সিচুয়েশনের মধ্যে আমাদেরকে ডাকা হয়েছে। আমরা রাষ্ট্রের অন্য সকল ইস্যু বাদ দিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য। সেই ঐক্যের জায়গাতে একমাত্র বক্তব্য আমরা বোধ করি যে সেটা হওয়া দরকার যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি, তারা ন্যায্য যত পদক্ষেপ নেবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে ধরে রাখবার জন্য, সেটার সাথে আমরা র্যালি করব এবং সেখানে আমাদের কি করণীয় আছে সেটাও আমাদেরকে বলতে হবে যে আমরা অ্যাকর্ডিংলি রোল প্লে করব। ডোমেস্টিক ইস্যুতে আমাদের যে তর্ক বিতর্ক আলাপ এখতেলাফ যা আছে সেগুলো আমরা আলাদা করে করব, কিন্তু এক্স্যাক্টলি এই মিটিংটার জন্য সে আলোচনাটা প্রযোজ্য ছিল না বলে আমি মনে করি। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে নির্বাচনের রোড ম্যাপ দিলে দেশের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে নির্বাচনের যে রোড ম্যাপ দিলে বলা হচ্ছে যে দেশের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, নির্বাচনের রোড ম্যাপ কিন্তু দেয়া হয়ে গেছে দিন তারিখ ঘোষণা করা ছাড়া।
নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যখন প্রফেসর ইউনুস গেছেন দেখা করতে, ওখানে কিন্তু নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা লম্বা ইন্টারভিউ হয়েছে। সেখানে উনি পরিষ্কার করে বলেছেন যে আমরা যে সংস্কার কমিশনগুলো করেছি তারা যখন তাদের প্রতিবেদন দেবেন ডিসেম্বর জানুয়ারি মাস মিলিয়ে, এরপরে এই সুপারিশমালাগুলো নিয়ে আমরা রাজনৈতিক দল এবং আদার যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমরা মিটিং করব এবং কত অংশ আমরা বাস্তবায়ন করব এবং কত অংশগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য থাকবে সেটার একটা কনসেনসাস ঐক্যমত তারা তৈরি করবেন। এবং ইন প্যারালাল কিন্তু নির্বাচনের ট্রেন চলতে থাকবে। এবং দেখেন যে নির্বাচন বিষয়ক সংস্কার কমিটি প্রতিবেদন দেবার আগেই আওয়ামী আইনের অধীনে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন কিন্তু পুনর্গঠিত করা হয়ে গেছে এবং তারা ইতিমধ্যে ফাংশন করা শুরু করেছেন। অতএব নির্বাচনের রোডম্যাপটাও দেওয়া হয়েছে, নির্বাচনের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। অতএব এই প্রশ্নটা বারবার করা মানে হচ্ছে যে একটা রোডম্যাপকে প্রশ্নবিদ্ধ করা এবং এই রোডম্যাপের মাধ্যমে দেশের যে অরাজক পরিস্থিতি আছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের প্রায়োরিটিটাকে চেঞ্জ করে দেয়া। একটা বিষয় দেখেন, আমি বারবার বলেছি যে বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, বর্তমান সরকার কিন্তু নির্বাচনকালীন সরকার না। আমাদের কনস্টিটিউশনে যেমনটা বলে দেওয়া আছে যে সে 3 মাসের জন্য এসছে, একটা নির্বাচন করে সে চলে যাবে। এটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার এবং তার ম্যান্ডেট হচ্ছে এই গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানটা কেন হয়েছে সেখানে কিন্তু বলা হয় নাই যে আপনার এই নির্বাচন করে দিতে হবে, নির্বাচন করে দিয়ে ওনারা চলে যাবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে এটা ছিল না। গণ অভ্যুত্থানের পুরো সময়টা জুড়ে দেয়াল লিখন দেখেন কোটি কোটি তরুণের মনের আকাঙ্ক্ষাটা কী ছিল? সংস্কার, পরিবর্তন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশটাকে ঢেলে সাজাতে হবে, এখানে যেন নমরুদ ফেরাউনি শেখ বংশের নেতৃত্বে নতুন কোনো কারবালা তৈরি না হয়, সেটার জন্য কাজ করা। এই বাংলাদেশটার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে আমরা একটা কেমন বাংলাদেশ চাই, সেটা তর্কের মাধ্যমে, আলাপের মাধ্যমে সমাধান করতে হবে। তো সেই জায়গাতে এই সরকারটাকে শুধুমাত্র নির্বাচনকালীন সরকার বলা এবং তাকে এটা বারবার জিজ্ঞেস করে বিব্রত করাটা আমি বোধ করি এটা গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এর মানে কি এই সরকারটা এইভাবে আজীবন চলবে? অবশ্যই না। এই সংস্কার শব্দ আর নির্বাচনটা কিন্তু ডাইকোটমি না, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কোনো বাস্তবতা না, বরং সংস্কার শব্দের মধ্যে নির্বাচন কথাটা ইনহারেন্টলি আছে, কারণ ওটাই হচ্ছে সংস্কারের এক্সিট রুট। একটা নির্বাচিত সরকারের কাছে হ্যান্ডওভার করে তারা চলে যাবেন। প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কিন্তু রিপিটেডলি এই কথাটা বলেছেন। সেই জায়গাতে নির্বাচনের রোডম্যাপ নাই, তাড়াতাড়ি সংস্কার করেন, যৌক্তিক সংস্কার করেন। বাংলাদেশে নির্বাচন করবার মতো কোনো বাস্তবতা নাই। বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে পড়ে গেছে। আপনি কাকে দিয়ে নির্বাচন করবেন? আমার 43,000 পোলিং স্টেশন আছে, এর ভিতরে বুথ আছে প্রায় 2 লক্ষ অথবা তার থেকে বেশি। আমার দেশে এখন নতুন করে 3.5 কোটি তরুণ ভোটার হয়েছে, তাদের ভোটার হালনাগাদ করতে হবে তালিকাটা। এবং আগের পুরাতন আমলের ফ্যাসিবাদী আমলের যে বাচ্চা কাচ্চা মৃত মানুষকে ভোটার বানিয়ে একটা চরম অরাজকতা তৈরি করেছে নির্বাচনের নামে, সেটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? অতএব একটা নির্বাচন করবার যে কাঠামো রাস্তায় বাংলাদেশে থাকা দরকার সেটা তো নাই, প্রশাসন ফাংশন করছে না। অতএব এটা খুবই যৌক্তিক যে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যেতে পারে, কিন্তু নির্বাচনের রোডম্যাপ দেবার মতো বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র নাই। কারণ গত 53 বছরের ইতিহাসে আসাদুজ্জামান ফুয়াদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। রাষ্ট্রের এই মুহূর্তে যখন সার্বভৌমত্বের প্রশ্ন চলে এসেছে তখন নির্বাচন কতটা জরুরি। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। এই পর্বে আমরা কথা বলবো সংসদীয় আসন দিনাজপুর 6 আসন সম্পর্কে। এটি জাতীয় সংসদের 11 নম্বর আসন। এই আসনটিতে ভোটার সংখ্যা 5,25,674 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,62,553 জন, নারী ভোটার 2,63,110 জন। এটি দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট মোট 4টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। আমরা কথা বলছিলাম সংসদীয় আসনের পরিক্রমা দিনাজপুর 6 আসন নিয়ে। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।